ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে কম টাকা খরচা করে ভ্রমণ করিয়ে দেখাবো একসাথে লোকনাথ বাবার জন্মভিটে কচুয়াধাম এবং চাকলাধাম, তাও নামমাত্র খরচে। কলকাতা থেকে কোন ট্রেন ধরে কিভাবে তোমরা কচুয়াধাম কিংবা চাকলাধামে এসে পৌঁছাবে, তাছাড়াও কচুয়াধাম এবং চাকলাধাম মন্দির প্রাঙ্গণের গেট কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, মন্দিরে পুজো দেওয়ার কি নিয়ম রয়েছে, ডালা কোথা থেকে কিনবে, ডালা কিনতে কত টাকা খরচা হতে পারে, এমনকি তোমরা যারা কচুয়াধাম এবং চাকলাধাম ঘুরতে আসবে ভোগ প্রসাদ যে খাবে, ভোগ প্রসাদ গ্রহণ করতে হলে কুপন কোথা থেকে কাটবে, কুপন কটা থেকে কটার মধ্যে আসলে পরে মন্দির চত্বর থেকে কালেক্ট করতে পারবে এবং কুপন মূল্য কত, সমস্ত কিছু এ টু জেড ইনফরমেশন তো থাকছে। তাছাড়াও কচুয়াধাম ঘুরে কিভাবে কম টাকা খরচা করে চাকলাধামে এসে পৌঁছাবে কচুয়াধাম থেকে, তারও ইনফরমেশন তুলে ধরবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। আশা করছি তাই বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে, তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা স্টেশনের উত্তর শাখার একদম ঠিক সামনের দিকে। ব্যাক সাইডে স্টেশন চত্বর দেখা যাচ্ছে, সবে মাত্র চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে, কারণ এখন এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বাজে ভোর 5:55 মতো। তবে বন্ধুরা আজকে যেহেতু একসাথে কচুয়াধাম এবং চাকলাধাম ভ্রমণ করব, তাই বেশ সময়টাও কিন্তু অনেকক্ষণ লাগবে, যার জন্য জার্নিটা অনেক সকাল সকালই শুরু করছি। শিয়ালদা স্টেশন থেকে আজকে সকালবেলা 6:12-তে রয়েছে হাসনাবাদ লোকাল ট্রেন, যে ট্রেনটি ধরে সবার প্রথমে রওনা দেব কচুয়াধামের উদ্দেশ্যে। তবে তোমাদেরও বলবো, তোমরা যারা একসাথে বিশেষ করে কলকাতার দিক থেকে কচুয়াধাম এবং চাকলাধাম ভ্রমণ করবে, তারা যদি একটু সকাল সকাল জার্নিটা শুরু করো, তাহলে প্রত্যেকটা জায়গাতে খুব সুন্দর করে সময় নিয়ে ঘুরে দেখে নিতে পারবে। স্টেশন চত্বরের বাইরের দিকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, তাই সোজা রওনা দেব প্ল্যাটফর্মের দিকে। হাসনাবাদ লোকাল ট্রেন শিয়ালদা স্টেশনের উত্তর শাখা থেকে ছাড়ে মোটামুটি প্ল্যাটফর্ম নাম্বার 6, 7 কিংবা 8 থেকে। আমি তো প্ল্যানিং করেছিলাম একদিনে ঘুরে আবার বাড়ি ব্যাক করব, যার জন্য সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম আর সকালবেলা 6:12 হাসনাবাদ লোকাল ট্রেন ধরেছিলাম। তবে তোমরা যারা আরেকটু আগে ট্রেন ধরতে চাইছো, শিয়ালদা স্টেশন থেকে ভোরবেলা 5:20 হাসনাবাদ লোকাল ধরতে পারো। সকালবেলা 6:12 হাসনাবাদ লোকাল ট্রেন এখন শিয়ালদা স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে, আর ঘড়ির কাঁটায় বাজে সকাল ঠিক 6টা। হাতেও আমাদের বেশ অনেকক্ষণ সময় রয়েছে, আর যেহেতু সকাল সকাল জার্নিটা করছি, ট্রেন মোটামুটি পুরো ফাঁকা, মানে জার্নি করতে কোনো রকম সমস্যা হবে না। আর সকালের দিকে জার্নি করলে এই একটা সুবিধে থাকে, বেশ আরামে জার্নিটা কমপ্লিট করা যায়। আপাতত ট্রেনে উঠবো, তারপরে বাকি ইনফরমেশন তো আমি তোমাদেরকে দিয়েই দেবো। তবে ট্রেনটা ফাঁকা রয়েছে বলে আশা করছি বেশ ভালো করে সেফ একটা জার্নি করে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। ট্রেনে ওঠার পরে শিয়ালদা স্টেশন থেকে একদম সঠিক সময় ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। আমার মতো তোমরাও যারা একদিনে ঘুরে আবার বাড়ি ব্যাক করতে চাইছো, তারা সকালবেলা 6:12 পরে রয়েছে সকাল 7:40 এবং সকাল 8:20-তে হাসনাবাদ লোকাল ট্রেন, যে ট্রেনগুলো তোমরা ধরতে পারো। তাহলে খুব সহজেই সঠিক জায়গায় পৌঁছে গিয়ে আবার সুন্দর করে ঘুরে বাড়িও ব্যাক করতে পারবে। তবে তোমরা যারা কচুয়াধাম কিংবা চাকলাধামে থেকে তারপরে সুন্দরভাবে কচুয়াধাম এবং চাকলাধাম ঘুরতে চাইছো, তারা যদি একটু বেলা করেও ট্রেনটা ধরো, কোনো রকম সমস্যা হবে না। সকালবেলা 9:20, সকালবেলা 10:58 এবং বেলা 12:18-তে রয়েছে হাসনাবাদ লোকাল ট্রেন। এই সমস্ত ট্রেনগুলো তোমরা ধরতে পারো। তবে কচুয়াধাম কিংবা চাকলাধাম ভ্রমণে গিয়ে কোথায় তোমরা নাইট স্টে করবে, সেটা অবশ্যই আমার সাথে থাকলে পরে তোমরা জানতে পারবে। জানলার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে খুব সুন্দরভাবেই ট্রেন জার্নিটা কমপ্লিট করে ফেলেছিলাম আমার গন্তব্যস্থল পর্যন্ত। ফাইনালি পৌঁছে গেলাম কাকড়া মির্জানগর স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে কাকড়া মির্জানগর ট্রেন আসতে আমাদের সময় লাগলো মোটামুটি 1 ঘন্টা 25 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিটের মতো। এইদিকে হাসনাবাদ লোকাল ট্রেন তার গন্তব্যস্থলের দিকে ছুটে গেল। ট্রেন থেকে নেমেছি আমি 1 নাম্বার প্ল্যাটফর্মে।
তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সামনের দিকে দেখা যাচ্ছে স্টেশন চত্বর, কাকড়া মির্জানগর লেখা রয়েছে। আর এইদিকেই সোজা কিছুটা দূর এগিয়ে গেলে পরে সামনের দিকে নিচে নামার রাস্তা রয়েছে, সেখান থেকে গাড়িটা ধরবো। তবে শিয়ালদা স্টেশন থেকে কাকড়া মির্জানগর স্টেশন আসতে আমাদের মাথা পিছু খরচা হলো মাত্র 15 টাকা করে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ঠিক 7:35 মতো। আর দেরি করব না, সামনের দিকে এগিয়ে গিয়ে আমি কিন্তু এবারে গাড়িটা ধরে নেব। তবে ট্রেন থেকে নামার পরে আমাকে হেঁটে যেতে হয়েছিল উল্টো দিকে। মানে আমি বোঝাতে চাইছি, ট্রেন চলে গিয়েছিল তার গন্তব্যস্থলের দিকে, আর আমি উল্টো দিকে বলতে শিয়ালদার দিকে হেঁটে চলে এসেছিলাম। আর কিছুটা দূর এগিয়ে আসলে পরে নিচে নামার রাস্তা রয়েছে, সেই রাস্তাটাই ধরেছিলাম। ব্যাক সাইডে দেখা যাচ্ছে স্টেশন চত্বর, আর সামনের দিকে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ইঞ্জিন ভ্যান। আমি কিছুটা দূর সামনের দিকে এগিয়ে চলে এসেছি আর দাঁড়িয়ে রয়েছে এখন এই মুহূর্তে টোটো স্ট্যান্ডের সামনে। ইঞ্জিন ভ্যান ধরেও তোমরা যেতে পারো কচুয়াধামে, যেহেতু অপশন রয়েছে টোটোর, যার জন্য আমি মাথা পিছু 10 টাকা ভাড়া দিয়ে এবারে সোজা রওনা দেব কচুয়াধামের উদ্দেশ্যে। এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে আর ছেলেকে অলরেডি গাড়িতে তুলে দিয়েছি। চলো তাহলে এবারে আমরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাই। স্টেশন চত্বরের বাইরে থেকে টোটো ছাড়ার কিছু নিয়ম রয়েছে। যতক্ষণ না টোটো ভরবে ততক্ষণ টোটো ছাড়বে না। বেশ খানিকক্ষণ বসে অপেক্ষা করছিলাম, তবে দেখলাম আমাদের সময়টা নষ্ট হচ্ছে। একদিনে ভ্রমণ করতে এসেছি, সময় একদম নষ্ট করা যাবে না। যার জন্য সাথে সাথে টোটো ড্রাইভার দাদাকে বললাম, কাকড়া দ্বাদশ কালীবাড়ি মন্দিরটা ঘুরে দেখার রয়েছে, তাই আমাদেরকে নিয়ে চলুন। মন্দির চত্বরের বাইরে আপনি কিছুটা অপেক্ষা করবেন, আমরা কিছু টাকা আপনাকে এক্সট্রা পে করে দেব। এই কথা শোনাতে টোটো ড্রাইভার দাদা আমাদেরকে গন্তব্যস্থলের দিকে নিয়ে যেতে শুরু করলো। তবে আমি কিন্তু টোটোটা রিজার্ভ করিনি, কিছু টাকা এক্সট্রা দিয়েছিলাম। কচুয়াধাম যাওয়ার পথে রাস্তার ওপরেই পড়বে পূর্ণতীর্থ কাকড়া দ্বাদশ কালীবাড়ি। যে মন্দির প্রাঙ্গণে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, টোটোওয়ালা দাদাকে বললাম একটু দাঁড়াতে, মায়ের দর্শনটা সারবো বলে আমি কিন্তু নেমে পড়লাম। সামনের দিকে যাব, মন্দির চত্বরটা বেশ সুন্দর, চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই। বহু প্রাচীন মন্দির, 650 থেকে 750 বছরের পুরনো মন্দির। ব্যাক সাইডে এই যে মন্দির চত্বরটা রয়েছে, এই মন্দির প্রাঙ্গণের ভেতরেই রয়েছে খুব সুন্দর কাকড়ামা আনন্দময়ী মায়ের বিগ্রহ, তোমরা এসে দর্শন করবে। সকালবেলা 9টার সময় পুরোহিত মশাই এসে প্রবেশদ্বারটা খুললে পরে তোমরা খুব সুন্দরভাবে দর্শনটা সেরে নিতে পারবে। মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করলে পরেই সবার প্রথমে চোখে পড়বে তুলসী মঞ্চ, তার পাশে রয়েছে নন্দী মহারাজের ছোট্ট একখানা বিগ্রহ। মায়ের মন্দির প্রাঙ্গণ জুড়ে রয়েছে ভোলেনাথের খুব সুন্দর মন্দির। যেখানে মা থাকবে সেখানে যে ভোলেনাথ থাকবে না তা তো হতেই পারে না। একদিকে রয়েছে 6টা মন্দির, আরেকদিকে রয়েছে 6টা মন্দির, 6 6 12টা মন্দির প্রাঙ্গণ পুরো সুন্দর এই মন্দির চত্বরকে সাজিয়ে তুলেছে। প্রত্যেকটা আটচালা মন্দির প্রাঙ্গণের ভেতরে ছোট্ট ছোট্ট রয়েছে শিবলিঙ্গ। প্রত্যেকটা শিবলিঙ্গর আলাদা আলাদা নাম রয়েছে। মন্দির প্রাঙ্গণে ভিজিট করলে পরে এক আলাদা রকমের শান্তি তোমরা অবশ্যই পাবে। তাই অবশ্যই বলবো একবার এই মন্দির প্রাঙ্গণে তোমরা এসে ভিজিট করবে। উত্তর 24 পরগনার একটি অত্যন্ত প্রাচীন ও জাগ্রত মন্দির প্রাঙ্গণ হলো কাকড়া দ্বাদশ কালীবাড়ি। এই মন্দির ঘিরে রয়েছে ছোট বড় অনেক ইতিহাস। তবে লোকমুখে প্রচলিত রয়েছে স্বয়ং ব্রহ্মচারী বাবা লোকনাথ বাবা এই মন্দিরে এসে মা অন্নপূর্ণা দেবীর পুজো করে যেতেন। মন্দিরটি কাকড়া নামক গ্রামে অবস্থিত। তাছাড়াও অন্নপূর্ণা দেবীর মন্দির ঘিরে রয়েছে 12টি শিব মন্দির। আর মন্দিরের ঠিক এই রকম গঠনশৈলী হওয়ার কারণেই মন্দির প্রাঙ্গণের নামকরণ করা হয়েছে কাকড়া দ্বাদশ কালীবাড়ি। মন্দির চত্বরের পাশেই রয়েছে মন্দিরের নিজস্ব বাগান। সেই বাগানে ফোটা ফুল দিয়ে মা প্রতিদিন পূজিত হন। মা অন্নপূর্ণা দেবীর মন্দির প্রাঙ্গণ ঘিরে যে 12টি শিব মন্দির রয়েছে, প্রত্যেকটি শিবলিঙ্গের আলাদা নাম রয়েছে, যেমন কাকেশ্বর, পিঙ্গলেশ্বর, শম্ভুনাথ, বুড়ো শিব এবং শিবনাথ। এরকম আরো প্রতিটি শিবলিঙ্গের আলাদা নামকরণ করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে সুন্দর সময় কাটিয়ে টোটোতে বসে রওনা দিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে রওনা দেওয়ার জন্য। তবে টোটোতে যখন আমি স্টেশন চত্বর থেকে উঠেছিলাম সেই সময় জিজ্ঞেস করা হয়নি কত টাকা এক্সট্রা দিতে হতে পারে। তোমরা একটু এই বিষয়টা জেনে তারপরে টোটো ঠিক করবে। স্টেশন চত্বর থেকে কচুয়াধামের ভাড়া হলো মাথা পিছু 10 টাকা। আমি আর সৌরভ দুজন ছিলাম, তাহলে 10 10 20 টাকা হচ্ছে।
এবং মন্দির প্রাঙ্গণের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিল বলে সব মিলিয়ে টোটো ড্রাইভার দাদা আমাদের কাছে 50 টাকা চেয়েছিল। তবে কথা বলাতে পরে দাদা 40 টাকাতে রাজি হয়েছিল আর 40 টাকাতে কচুয়াধামে পৌঁছে দিয়েছিল। পূর্ণতীর্থ কচুয়াধামের সামনে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। একদম মেন রোডের ওপরেই টোটোওয়ালা দাদা আমাদেরকে নামিয়ে দিল। তোমরা চাইলে একদম মন্দির প্রাঙ্গণের সামনেও টোটো থেকে নামতে পারো। মন্দির প্রাঙ্গণে ভিজিট করার মুখেই একদম রাস্তার ওপরেই রয়েছে বড় একখানা তরুণ, বড় করে লেখাও রয়েছে পূর্ণতীর্থ কচুয়াধাম। শুধুমাত্র এই প্রবেশদ্বারটা দেখাবো বলেই আমি মেন রোডের ওপরে টোটো থেকে নেমে পড়েছি। এবারে এই রাস্তা ধরে সোজা মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাব। আমি কি করে পৌঁছালাম তা তোমরা জানতে পারলে। যদি নিজস্ব গাড়ি নিয়ে আসো সেই ক্ষেত্রে কলকাতা থেকে বসিরহাট হয়ে টাকি রোড ধরতে হবে, সেখান থেকে কচুয়া মোড় হয়ে কচুয়াধামে পৌঁছাতে হবে। কচুয়াধাম লোকনাথ বাবার যে মূল মন্দির রয়েছে সেই মন্দির প্রাঙ্গণের সামনে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। মন্দির প্রাঙ্গণ তো ঘুরিয়ে দেখাবো, তার আগে তোমরা যারা মন্দিরে এসে পুজো দিতে চাইছো ডালা কোথা থেকে কিনবে। মন্দির প্রাঙ্গণ জুড়ে আশেপাশে রোডের দু সাইডেই তোমরা প্রচুর ডালা বিক্রয় কেন্দ্র দেখতে পারবে। আমি নির্দিষ্ট কোনো দোকান বলছি না যে তোমরা এসে এই দোকান থেকেই ডালা কেনো, প্রচুর দোকান রয়েছে। আমি একটু জিজ্ঞেস করবো কত টাকা থেকে ডালা শুরু হয়েছে। কাকু একটু বলুন তো, ডালা কত টাকা করে পাওয়া যাচ্ছে? ৩১ টাকা, ৫১ টাকা, ১০০ টাকা, মানে যে যা খুশি মতন তারা পুজো দেখে, এখানে কোনো ব্যাপার নেই। আচ্ছা, মোটামুটি ৩১ টাকা, ৫১ টাকা, ১০১ টাকা, ৫০১ টাকার ডালা পাওয়া যাচ্ছে। এবারে তোমরা চাইলে পরে তোমাদের মতো ডালা সাজিয়ে নিয়ে পুজো দিতে পারো। প্রচুর দোকান রয়েছে মন্দির প্রাঙ্গণ জুড়ে। আরো বেশ কিছু ইনফরমেশন রয়েছে, সেইগুলো আগে তোমাদের কাছে তুলে ধরবো, তারপরে আমি তোমাদেরকে লোকনাথ বাবার দর্শনটা করিয়ে দেবো। পবিত্র এই মাটিতে একটা সময় ব্রহ্মচারী লোকনাথ বাবার পদধূলি পড়েছে, আর এই পবিত্র মাটিতে বাবা লোকনাথের বাল্যজীবনও কেটেছে। আর সেই স্থানে প্রতিষ্ঠিত হয়েছে সুন্দর এক লোকনাথ বাবার মন্দির। ভক্তদের কাছে এক আলাদা জায়গা তো করেছে, এবং প্রতিটা ভক্তদের কাছে, বিশেষ করে যারা ব্রহ্মচারী লোকনাথ বাবার ভক্ত, তাদের কাছে ভীষণ পবিত্র একখানা স্থান হয়ে উঠেছে। তোমরা চাইলে কচুয়াধামে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। এখানে খুব সুন্দর বসে খাওয়ার মতো ব্যবস্থা রয়েছে। ব্যাক সাইডে দেখা যাচ্ছে লোকনাথ বাবার মূল মন্দির। মূল মন্দির থেকে ২-৪ পা সামনের দিকে এগিয়ে আসলে পরে মন্দিরের ঠিক উল্টো দিকে হাতের বাঁ সাইডে এখানে রয়েছে কুপন কাউন্টার, যেখান থেকে তোমরা ২ রকমের কুপন কালেক্ট করতে পারবে। ২ রকমের বলতে একটা হলো ৫০ টাকার কুপন, একটা হলো ৮০ টাকার কুপন। পাশেই রয়েছে খুব সুন্দর বসে ভোগ প্রসাদ গ্রহণ করার জায়গা। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, বড় একখানা জায়গা, এখানে বসে তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। এইখান থেকে এত দূর পর্যন্ত সকাল সকাল যারা মন্দির প্রাঙ্গণে ভিজিট করবে, মোটামুটি মন্দির প্রাঙ্গণে এসে পুজো দেওয়ার আগেই আমি বলবো কুপনটা কালেক্ট করে নেবে। সকালবেলা ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত কুপন তোমরা সংগ্রহ করতে পারবে মন্দির প্রাঙ্গণ থেকে। যেখান থেকে ভোগ প্রসাদ গ্রহণের জন্য কুপনটা সংগ্রহ করবে, তার ঠিক পাশেই রয়েছে এরকম বড় একখানা হল রুম, যেখানে খুব সুন্দর টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে। আর এই স্থানে বসে ভোগ প্রসাদ তোমরা গ্রহণ করতে পারবে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পার্কিং জোনের একদম ঠিক সামনে। তোমরা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে, ৩ চাকা গাড়ি, বাইক কিংবা বড় গাড়ি, সবার প্রথমে এসে এখানেই দাদার কাছ থেকে টোকেন করাতে হবে, তাই তো দাদা? ছোট্ট একখানা কাউন্টার রয়েছে। বাইক রাখলে খরচা হবে ১০ টাকা, ৩ চাকা গাড়ি রাখলে খরচা হবে ২০ টাকা, আর ৪ চাকা গাড়ি রাখলে খরচা হবে ৪০ টাকা। বড় গাড়ি যদি নিয়ে আসো সেই ক্ষেত্রে খরচা হবে ৫০ টাকা। সঠিক বললাম তো দাদা? এখানে লেখাও রয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বিশাল বড় একখানা গ্রাউন্ড রয়েছে একদম মন্দির চত্বরের ভেতরেই। এখানে তোমরা পার্সোনাল গাড়ি রেখে দিতে পারবে। এবং এই যে পার্কিং জোনটা রয়েছে, পার্কিং জোনের ঠিক পাশেই দেখা যাচ্ছে খুব সুন্দর একখানা মন্দির প্রাঙ্গণ। এখানে লেখাও রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির। মন্দির প্রাঙ্গণের ভেতরে খুব সুন্দর একখানা লোকনাথ বাবার বিগ্রহ রয়েছে। আগে দর্শনটা সেরে নেব। ক্যাপাসিটি এমন রয়েছে, একসাথে প্রচুর গাড়ি রাখা যাবে। তোমরা এই যে ছোট ছোট ৪ চাকা গাড়িগুলো দেখতে পাচ্ছো, এই সমস্ত গাড়ি ছাড়াও ছোট ছোট বাচ্চা হাতি গাড়িগুলো করেও প্রচুর মানুষজন এসেছিল, আর সেই সমস্ত গাড়িগুলো এইখানেই পার্কিং জোনে রাখা হয়েছিল। শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির, স্থাপিত ১৯৪৭ সালে। এই মন্দিরের গেটটা প্রায় বেশিরভাগ সময় বন্ধ থাকে। পুজো দিতে চাইলে তোমাদেরকে মূল মন্দিরেই দিতে হবে। তবে এই মন্দির প্রাঙ্গণে লোকনাথ বাবার ভীষণ সুন্দর বিগ্রহ রয়েছে,
বিগ্রহ তোমরা অবশ্যই দর্শন করতে পারবে। তোমরা যারা কচুয়াধামে বাবার দর্শনে আসবে, বাবাকে পুজো দেবে, তারা একবার আসবে দুধ পুকুরের সামনে। দুধ পুকুরটা মূল মন্দিরের ঠিক ব্যাক সাইডেই রয়েছে। পুরো বাঁধানো পুকুর, নিচের দিকে নামার খুব সুন্দর সিঁড়ির ব্যবস্থা রয়েছে। দুধ পুকুরের সামনে এই কারণেই আসতে বললাম, এই পুকুর ঘিরে অনেক ছোট ছোট ইতিহাস রয়েছে। এবং তার মধ্যে থেকে যদি বলি, বাবা ব্রহ্মচারী লোকনাথ ঠাকুর যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তার আগে মাত্র 11 বছর বয়সে তার বাল্য সখাকে নিয়ে এই পুকুরে স্নান করেছিলেন, যার জন্য এই পুকুরটাকে অনেক পূর্ণ মানা হয়। এবং এই পুকুরে এসে সকলেই, মানে প্রত্যেকটা পর্যটক এবং ভক্তরা এসে এখানকার পূর্ণ জল মাথায় ছেটায়। মাত্র 11 বছর বয়সে বাবা লোকনাথ ব্রহ্মচারী তার বাল্য সখা বেণীমাধবকে সাথে নিয়ে এই পুকুরেই নাকি স্নান করেছিলেন। দুজনে একসাথে স্নান করে রওনা দিয়েছিলেন তাদের গুরু ভগবান গাঙ্গুলির সাথে কালীঘাটের উদ্দেশ্যে। যারা মন্দির প্রাঙ্গণে এসে পুজো দিতে চাইছো, ডালার মধ্যে থাকবে ছোট্ট একখানা ঘর, সেই ঘরটা নিয়ে আসবে এবং দুধ পুকুরে জল নিয়ে গিয়ে এইখানে যে দেখা যাচ্ছে মন্দির প্রাঙ্গণটা, মন্দির প্রাঙ্গণের ভেতরে রয়েছে লোকনাথ বাবার খুব সুন্দর বিগ্রহ। বাবার মাথায় সেই জলটা তোমরা ঢেলে পুজো দিতে পারবে। কচুয়াধাম মন্দির প্রাঙ্গণে মূল মন্দিরে লোকনাথ বাবার বিগ্রহ তো রয়েছে, পরপর আরো দুটো মন্দিরে লোকনাথ বাবার ভীষণ সুন্দর বিগ্রহ তোমরা দেখতে পারবে। আর এই যে মন্দির প্রাঙ্গণের ছোট্ট একখানা সুন্দর সাদা পাথরের রয়েছে লোকনাথ বাবার বিগ্রহ, এইখানেই সকলে এসে বাবার মাথায় জল ঢালে। আর এই মন্দিরের সামনেই বসে থাকবে 2-3টে বাচ্চা, তারা বারবার করেই বলবে 10 টাকা করে মালা এবং জলের ঘট তোমাদেরকে নেওয়ার জন্য। যদি তোমাদের মন চায় 10 টাকার বিনিময়ে একখানা ফুলের মালা তোমরা নিতে পারো। এই সাইডে লোকনাথ বাবার একখানা মন্দির, যেখানে তোমরা মাথায় জল ঢালতে পারবে। আর এই সাইডটা হলো মূল মন্দির। মাঝখানে যেই অংশটা রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য নির্দিষ্ট স্থান, তোমরা পুজো দিয়ে এখানে ধূপকাঠি মোমবাতি লাগিয়ে রেখে দিতে পারবে। সকালবেলা 8টা থেকে বেলা 12টা পর্যন্ত মন্দিরের গেট খোলা থাকে। মাঝখানে কিছুক্ষণের জন্য মন্দিরের গেট বন্ধ করা হয়, তবে আবার বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত সকলের জন্য মন্দিরের গেট খোলা থাকে। এবং সকালবেলা ঠিক 11:30টার সময় হয় আরতি। 1730 সালে জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবার জন্ম হয়েছিল। তবে আসলে লোকনাথ বাবার জন্ম কচুয়াধামে হয়েছিল নাকি চাকলা ধামে হয়েছিল, এই নিয়ে সকলের মধ্যেই একখানা বিতর্ক রয়েছে। তবে আমার তো মনে হয় সেই সমস্ত বিতর্কে না জড়িয়ে আমাদের গর্ব করা উচিত। আমাদের বাংলার এই পূর্ণ মাটিতে লোকনাথ বাবার জন্ম হয়েছিল এই ভেবে। মোমবাতি এবং ধূপকাঠি লাগানোর এই হলো নির্দিষ্ট স্থান। আমি যেহেতু সকাল সকাল মন্দির প্রাঙ্গণে ভিজিট করেছিলাম, সেই মুহূর্তে এসে দেখেছিলাম মন্দির চত্বর পুরোই ফাঁকা রয়েছে। আর এখন যত বেলা বাড়ছে মন্দির চত্বর তত কিন্তু একদম জমজমাট হয়ে উঠেছে, প্রচুর ভক্তদের আনাগোনা। আর চারিদিকে ঠাকুরের গান বাজনা হচ্ছে, শুনতেও বেশ ভালো লাগছে। তোমাদেরকে যে কুপন কাউন্টারটা দেখিয়েছিলাম, এই যে দেখা যাচ্ছে কুপন কাউন্টারের ঠিক উল্টো দিকের যে এরিয়াটা রয়েছে, এই বাগান এরিয়াটা, এখানেও পরপর অনেকগুলো ডালা বিক্রয় কেন্দ্র রয়েছে। তোমরা চাইলে পরে এখান থেকেও ডালা কিনে নিতে পারো পুজো দেওয়ার জন্য। তাছাড়াও এই বাগান এরিয়ার মধ্যে রয়েছে খুব সুন্দর বসার ব্যবস্থা, প্রচুর আম গাছ হয়ে রয়েছে এবং প্রত্যেকটা আম গাছেই বড় বড় আমও ধরেছে। তাই এখানে প্রত্যেকটা গাছের মধ্যে বড় বড় সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে কোনো গাছে হাত দেওয়া যাবে না, গাছের পাতা ছেঁড়া যাবে না, কোনো ফল ছেঁড়া যাবে না। তো এইসব বিষয়গুলো মন্দির চত্বরে আসলে পরে তোমরা একটু মেনে চলবে। ডালা বিক্রয় কেন্দ্রগুলো যেদিকে রয়েছে ঠিক পাশেই রয়েছে বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকান। তোমরা যারা সকাল সকাল বেরোবে চাইলে মন্দির চত্বরের ভেতর থেকে সকালের জলখাবারটা খেয়ে নিতে পারো। ফাইনালি চলে এলাম লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গণের একদম ঠিক সামনে, মানে মূল মন্দিরের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। চারিদিকে খুব গান বাজনা হচ্ছে, বেশি কথা বলবো না, চলো চট জলদি করে তোমাদেরকে লোকনাথ বাবার দর্শনটা করাই। মূল মন্দির প্রাঙ্গণের ভেতরে রয়েছে লোকনাথ বাবার ভীষণ সুন্দর একখানা বিগ্রহ। তবে তার ঠিক সামনেই তোমরা দেখতে পারছো পুরোহিত মশাই ছোট্ট একখানা লোকনাথ বাবার মূর্তি নিয়ে বসে রয়েছেন এবং সেখানে রয়েছে চরণ পাদুকা।
যেখানে তোমরা বসে পুজো দিতে পারবে। অনেকে উপোস করে এসে এই মন্দির প্রাঙ্গণে পুজো দেয় এবং অঞ্জলি দেয়, সেই সমস্ত ব্যবস্থা রয়েছে। অনেকে প্রথমবার যখন নতুন গাড়ি কেনে সেই গাড়ি পুজো দিতে কিংবা বাচ্চাদের মুখ এঁঠো করতে বা অন্নপ্রাশনের যে অনুষ্ঠান হয় সেই সমস্ত পুজো পাঠগুলো করার জন্যও চলে আসে লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গণে। সকালবেলা যখন 11:30টার সময় আরতি শুরু হয় সেই মুহূর্তটা সত্যি দেখবার মতো। লোকনাথ বাবার বিখ্যাত বাণী, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করব। যারা লোকনাথ বাবার ভীষণভাবে ভক্ত তারা আজ পর্যন্ত এই বাণী মেনেই চলে আসছে। মন্দির প্রাঙ্গণের বাইরে ঠিক রাস্তার দুপাশেই চোখে পড়বে এরকম প্রচুর দোকান, বলতে পারো ছোট্ট একখানা মার্কেট এরিয়া। মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যাবে এটা তো স্বাভাবিক, তাছাড়াও বাচ্চাদের খেলনা, ঘর সাজানোর জিনিস, কিছু ঠাকুরের মূর্তি, অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তোমরা একটু ঘুরে দেখে নিতে পারো। দাঁড়িয়ে রয়েছি এখন আমি ভগবান গাঙ্গুলির জন্মভিটের একদম ঠিক সামনে। তার আগে লোকেশনটা দেখাবো। যখন আমি কচুয়াধামে এসে সবার প্রথমে টোটো থেকে যেখানে নেমেছিলাম, ওই যে মেন রোডটা দেখা যাচ্ছে যেখানে বড় প্রবেশদ্বারটা, সেখানে আমি টোটো থেকে নেমেছিলাম। প্রবেশদ্বারের ভেতর দিয়ে এই রাস্তা ধরে সোজা এগিয়ে গিয়েছিলাম কচুয়াধাম লোকনাথ বাবার মন্দিরে। এই প্রবেশদ্বার থেকে কচুয়াধাম লোকনাথ বাবার মন্দির যেতে রাস্তার ঠিক বা সাইডেই পড়বে লাল রঙের একখানা বড় প্রবেশদ্বার, যেখানে বড় করে লেখা রয়েছে ভগবান গাঙ্গুলির জন্মভিটে। এখানে তোমরা অবশ্যই ভিজিট করবে। তার আগে যে লোকেশনটা দেখালাম পাশেই রয়েছে বড় একখানা পুকুর, আম গাছ, কুল গাছ, বেশ ভালো লাগছে। গাছটার মধ্যে প্রচুর কুল হয়ে রয়েছে। আর জন্মভিটে যে বাড়িটা রয়েছে সেই বাড়ির ভেতরে প্রবেশ করার এই হলো প্রবেশদ্বার, তবে গেটটা এক সাইডের পুরো অংশটা ভাঙা অবস্থাতেই রয়েছে। এখানে দেখার মতো রয়েছে কিন্তু ছোট্ট একখানা বাড়ি, সেটাও একদম প্রায় নষ্ট হয়ে গিয়েছে। আম গাছ রয়েছে, কলা গাছ রয়েছে, আর চারিদিকটা প্রচুর জঙ্গল হয়ে রয়েছে। তবে বাড়িটার ঠিক ব্যাক সাইডে এই যে অংশটা দেখা যাচ্ছে এটা পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছে, কিছুটা অংশ বেঁচে রয়েছে। তোমরা আসলে পরে ভগবান গাঙ্গুলির যদি বাড়ি দেখতে চাও অবশ্যই এখানে ভিজিট করতে পারো। এইসব পুণ্যস্থানগুলো দেখার জন্য কচুয়াধামে লোকনাথ বাবা দর্শন করতে যারা আসে তারা একবার হলেও এই পুণ্যস্থানের মাটিতে এসে এই সুন্দর জায়গাটা দেখে যায়। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রথম যে প্রবেশদ্বার ব্যাক সাইডে তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে আমি টোটো থেকে নেমেছিলাম, এই প্রবেশদ্বারের ঠিক উল্টো দিকেই একখানা দোকান রয়েছে। দোকানের ঠিক পাশেই তোমরা দেখতে পারবে লাল রঙের একখানা বড় প্রবেশদ্বার, বড় করে ওপরের দিকে লেখা রয়েছে বেনি মাধব তরুণ এবং লোকনাথ মিশন। এই প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে ভিজিট করব। এখানে আরো একখানা পূর্ণ তীর্থস্থান রয়েছে যেটা আমি তোমাদেরকে এবারে ঘুরিয়ে দেখাবো। পরিবেশটা আগে তোমাদেরকে দেখাই। এত সুন্দর লোকেশন, বড় একখানা পুকুর রয়েছে, এখানেও ভক্তরা আসছে যারা কচুয়াধামে এসে বাবার দর্শন করছে, পুজো দেওয়ার পরে এইখানেও কিন্তু ভিজিট করছে। নির্ভেজাল একখানা পরিবেশ, এই কারণেই বললাম। বুঝতেই পারছো কোনো আওয়াজ নেই, চারিদিকে বিভিন্ন ধরনের গাছগাছালি, বেশ এক আলাদা রকমের কিন্তু শান্তি পাবে এইসব জায়গাগুলোতে ভিজিট করলে পরে। তাই অবশ্যই বলবো অন্তত ছুটির দিন একখানা দেখে অবশ্যই তোমরা ঘুরে যাও। তোমরা কিন্তু খুব সুন্দর করে একদম কম টাকা খরচা করে এইসব জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারবে, তাও শুধুমাত্র পায়ে হেঁটে। এখানে সামনের দিকেই দেখা যাচ্ছে একখানা বেদি, নিশ্চয়ই এখানে কোনো পুজো হয়। আর ব্যাক সাইডে এই যে বাড়িটা দেখা যাচ্ছে কিছুটা অংশ, এটা হলো শ্রী শ্রী বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে। চলো কাছ থেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। বেনি মাধব বন্দ্যোপাধ্যায় হলেন লোকনাথ বাবার একদম ছোটবেলার বন্ধু। আর সেই বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এই মুহূর্তে এতটা ভিড়। বাড়িটা চারিদিক থেকে ঘেরা এবং বাড়িটার ভেতরে রয়েছে বেশ বড় আকৃতির একখানা বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের ফটো ফ্রেম, যেখানে নিয়মিত পুজো হয়। লোকনাথ বাবা এবং বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের মিল রয়েছে, তারা দুজন একই দিনে জন্মগ্রহণ করেছিলেন। কচুয়াধাম খুব সুন্দরভাবে আমি ঘুরে দেখলাম, বেশ অনেকক্ষণ সময় এখানে ছিলাম, খুব ভালো লেগেছে। এবারে কচুয়াধাম থেকে সোজা চলে যাব চাকলাধামের উদ্দেশ্যে। প্রথম যে প্রবেশদ্বারটা রয়েছে এই বড় প্রবেশদ্বারের সামনে থেকেই একখানা টোটো আমি রিজার্ভ করে নিয়েছি। মন্দির চত্বরের সামনেও তোমরা প্রচুর টোটো দেখতে পারবে, মেন রোডের কাছে আসলে পরেও তোমরা টোটো পেয়ে যাবে চাকলাধাম যাওয়ার জন্য। আমি যে টোটোটা রিজার্ভ করেছি কচুয়াধাম থেকে চাকলাধামে যাওয়ার জন্য, কত টাকা আমার খরচা হচ্ছে আমার সাথে থাকো, আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। আপাতত টোটোতে বসে চাকলাধামের উদ্দেশ্যে রওনা দেবো।
কচুয়াধাম থেকে চাকলাধামের দূরত্ব ধরে নাও 13 থেকে 15 কিলোমিটারের কাছাকাছি। টোটোটা রিজার্ভ করেছিলাম 200 টাকা দিয়ে। তবে যখন প্রথমে টোটো ড্রাইভার দাদার সাথে কথা বলেছিলাম তিনি 250 টাকা চেয়েছিলেন। বার্গেনিং করাতে 200 টাকাতে রাজি হয়েছিল। তবে যদি তোমরা টোটো রিজার্ভ করো ওই ধরে নাও 250 থেকে 200 টাকার মতো খরচা হতে পারে। আর যারা নিজস্ব গাড়ি নিয়ে কচুয়াধাম থেকে চাকলাধামে যেতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি, কচুয়াধাম থেকে বেরিয়ে টাকি রোড ধরে তোমাদের আসতে হবে বেড়াচাপা মোড়ে। সেখান থেকে চাকলা তোমরা খুব সহজেই পৌঁছে যেতে পারবে। ঘড়ির কাঁটায় এখন বাজে বেলা ঠিক 11:30, আর এই মাত্র পৌঁছালাম আমি চাকলাধামে। মন্দির প্রাঙ্গণের ভেতরে পুজো হচ্ছে, সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে, প্রচুর আওয়াজ। আর টোটোওয়ালা দাদা আমাদেরকে মেন রোডের ওপরেই নামিয়ে দিয়েছে, যেখানে পর পর লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে রয়েছে। সোজা এবারে ভিজিট করব মন্দির প্রাঙ্গণের ভেতরে। কচুয়াধামের থেকে তুলনামূলক চাকলাধামে ভক্তদের ভিড়টা একটু বেশি। তবে বেশিরভাগ ভক্তরাই বা পর্যটকেরাই একদিনে কচুয়াধাম এবং চাকলাধাম ঘুরে দেখে। ব্যাক সাইডে দেখা যাচ্ছে মন্দির প্রাঙ্গণে ভিজিট করার প্রথম প্রবেশদ্বার। এই যে বড় প্রবেশদ্বারটা রয়েছে, এই প্রবেশদ্বার দিয়ে মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করেছি। আর ভেতরের দিকে এন্ট্রি করলে পরেই হাতের বাঁ সাইডে চোখে পড়বে কুপন কাউন্টার। তোমরা যারা চাকলাধামে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইছো, বসে ভোগ প্রসাদ গ্রহণ করবে, তারা এই কাউন্টার থেকে কুপন কালেক্ট করে নিতে পারো। সকালবেলা 8টা থেকে বেলা 1টা পর্যন্ত কুপন দেওয়া হয়। তার মধ্যে মন্দির প্রাঙ্গণে ভিজিট করলে পরে অবশ্যই বলবো এখানে ভোগ প্রসাদটা তোমরা গ্রহণ করে যাবে। দু রকমের এখানে কুপন পাওয়া যায়, একটা হলো 80 টাকার কুপন, যে কুপনটা কাটলে পরে রাজভোগ গ্রহণ করতে পারবে। আর 40 টাকার কুপন রয়েছে, সেই কুপনটা কাটলে পরে খিচুড়ি ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। খিচুড়ি ভোগ প্রসাদটা খাওয়া হয় এক জায়গায়, আর রাজভোগটা খাওয়ানো হয় আরেকটা জায়গায়। আমি সবটাই তুলে ধরবো। পাশেই রয়েছে এখানে জুতো রাখার ঘর। জুতো রাখার ঘরে জুতো খুলে তারপরে মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করতে হবে। তার আগে দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা 4 চাকা গাড়ি নিয়ে আসবে, মন্দির চত্বরের ভেতরেই বাইক 4 চাকা গাড়ি রাখার খুব সুন্দর ভালো ব্যবস্থা রয়েছে। এদিকে পর পর বাইক রাখা রয়েছে, এদিকে রয়েছে 4 চাকা গাড়ি। মানে নিজস্ব গাড়ি নিয়ে আসলে কোনো রকম অসুবিধা হবে না। আর এই দিকেও দেখা যাচ্ছে একখানা প্রবেশদ্বার। প্রবেশদ্বারের মাথার উপরে বড় করে লেখা রয়েছে লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধাম। এবারে এই প্রবেশদ্বার দিয়ে মূল মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করব। এখানে এসে এখন আমার মনে হচ্ছে বড্ড বোকামি করলাম। বাড়িতে ঠিক করেছিলাম একবার যে চাকলাধাম মন্দির প্রাঙ্গণ ঘুরতে এসে একটা নাইট এখানে স্টে করব, কারণ এখানে খুব সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে। এই হলো মন্দির চত্বরের ভেতরে থাকা গেস্ট হাউস। এখানে প্রচুর রুমের ব্যবস্থা রয়েছে। যারা একটা নাইট স্টে করে মন্দির চত্বরের আশেপাশেটা ঘুরে দেখবে না, তাদের বেশ ভালো লাগবে। তবে একটা সেকেন্ডের জন্য এটাও মনে হলো সমস্ত কিছু জামা কাপড় ব্যাগ পত্র প্যাকিং করে নিয়ে আসবো যদি রুম না পাই। তো এসে শুনলাম রুম খালি রয়েছে। তবে আমি থাকবো না, তোমরা যারা থাকতে চাইছো তাদের উদ্দেশ্যে ইনফরমেশনটা দেওয়া। 4 বেডরুম রয়েছে। একটা রুমে 4 জন থাকলে পরে খরচা হবে 400 টাকা। এসি রুম যদি তোমরা নিয়ে থাকো তাহলে খরচা হবে 800 টাকা। আর নন এসি রুম নিয়ে থাকলে পরে 400 টাকা খরচা হবে। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। নিচের দিকেও কিন্তু প্রচুর রুমের ব্যবস্থা রয়েছে এবং উপরের দিকেও রুমের ব্যবস্থা রয়েছে। তোমরা যারা আগে থেকে ঠিক করে আসবে যে চাকলাধাম মন্দির প্রাঙ্গণের ভেতরে এই গেস্ট হাউসে তোমরা নাইট স্টে করবে, আমি এইখানকার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম, আগে থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো। মন্দির চত্বরটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা জমজমাট হয়ে উঠেছে। আর সত্যি কথা বলতে আমি আশাই করিনি যে চাকলাধাম মন্দির প্রাঙ্গণের ভেতরে এতটা পরিমাণে ভিড় আমি এসে দেখতে পারবো। লোকনাথ বাবার মূল মন্দির সহ বিশাল বড় রয়েছে নাট মন্দির, বাগান এরিয়া, মাঠ প্রাঙ্গণ, থাকার জন্য গেস্ট হাউসের ব্যবস্থা এবং খাওয়া দাওয়ারের জন্য ভোগ প্রসাদের খুব সুন্দর সুযোগ সুবিধা। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একদিনের ছুটিতে পারফেক্ট একখানা ডেস্টিনেশন হতেই পারে চাকলাধাম। যিনি মাত্র 11 বছর বয়সে নিজের প্রিয় মানুষ, বাড়ি ঘর সমস্ত কিছু ত্যাগ করে কঠোর তপস্যার পরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, সেই ব্রহ্মচারী লোকনাথ বাবার ভক্ত সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। এই মন্দির প্রাঙ্গণে এসে জানতে পেরেছিলাম কেউ বা এসেছে মেদিনীপুর থেকে, কেউ বা এসেছে বনগাঁ থেকে, কেউ বা আবার নবদ্বীপ থেকে, শুধুমাত্র একটিবার লোকনাথ বাবার দর্শন পেতে। এইমাত্র মন্দির চত্বরে ভিজিট করেছি, তবে একখানা জিনিস দেখে চক্ষু চড়ক গাছ এমনি হয়ে গিয়েছে।
এইমাত্র ভিজিট করেছি, দর্শনও সারিনি। তবে যারা রাজভোগ গ্রহণ করবে কুপন কেটেছে, তার জন্য দেখো লাইন দিয়ে অলরেডি দাঁড়িয়ে পড়েছে। এইদিকেই দেখা যাচ্ছে ব্যারিগেট, আর ব্যারিগেটের ওপরে খুব সুন্দর শেড রয়েছে, দাঁড়াতে কোনো রকম সমস্যা হবে না। কিন্তু ভিড়টা তোমরা দেখতে পেরেছো কতটা পরিমাণে ভিড় আর কতটা লাইন হয়েছে, কতক্ষণে দর্শন সারবো, তারপরে কখন এসে আমি লাইনে দাঁড়িয়ে ভোগ প্রসাদ গ্রহণ করব, সত্যিই আমি জানি না, কোনো আইডিয়া নেই। আর সামনের দিকে এখানে দেখা যাচ্ছে যারা পুজো দিয়েছে, পুজো দিয়ে যে ধূপকাঠি এবং মোমবাতি রাখবে, সেই ধূপকাঠি মোমবাতি রাখার নির্দিষ্ট স্থান এই যে এখানে রয়েছে। সকলে দাঁড়িয়ে পুজো দিচ্ছে এবং ধূপকাঠি মোমবাতি এক জায়গাতে রেখে দিচ্ছে। ওই যে ওইদিকে দেখা যাচ্ছে মূল মন্দির, যে মন্দির প্রাঙ্গণে রয়েছে লোকনাথ বাবার খুব সুন্দর বিগ্রহ। মন্দির চত্বর পুরো গম গম করছে। সামনের দিকে এগিয়ে যাব, দর্শন করাবো, জানি না কতটা সুন্দরভাবে দর্শন করাতে পারবো, তবুও চেষ্টা তো অবশ্যই রাখবো। লোকনাথ বাবার মূল মন্দির পুরোটাই কংক্রিটের তৈরি, তবে ছাউনিটা যে উপরের দিকে রয়েছে সেটা হলো খড়ের ছাউনি। এটা বেশ ভালো লাগলো দেখে। মন্দির প্রাঙ্গণে এখন প্রচুর ভিড় পুজো দেওয়ার জন্য। আর মন্দিরের ঠিক উল্টো দিকেই এই যে বড় এরিয়াটা রয়েছে, এটা হলো যজ্ঞকুণ্ডের ঘর। বিশেষ বিশেষ যখন কোনো পুজোর আয়োজন করা হয়, সেই মুহূর্তে এখানেই যজ্ঞর আয়োজন করা হয়। এই মুহূর্তে রয়েছি চাকলাধাম মন্দির প্রাঙ্গণের ভেতরে থাকা নাট মন্দিরের একদম ঠিক ভেতরে। নাট মন্দিরটা ভীষণ সুন্দর, এত সুন্দর হাওয়া হচ্ছে এবং খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। যাদের পুজো দেওয়া অলরেডি কমপ্লিট, তারা এই মন্দির প্রাঙ্গণে বসে বিশ্রাম নিচ্ছে। পাখার ব্যবস্থা রয়েছে। নাট মন্দিরেও রয়েছে খুব সুন্দর লোকনাথ বাবার বিগ্রহ, তোমরা এসে অবশ্যই দর্শন করবে। তাছাড়াও যখন তোমরা নাট মন্দিরে ভিজিট করবে, দুপাশেই দেখতে পারবে বড় বড় নন্দী মহারাজের বড় মূর্তি, এত সুন্দর লাগছে দেখতে। এবং নাট মন্দিরের ভেতরে এই যে স্তম্ভগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা স্তম্ভর মধ্যে ভোলেনাথের বিভিন্ন ভঙ্গির মূর্তি রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। আর এইদিকে ভিড়টা দেখো, মন্দির প্রাঙ্গণের যে মূল মন্দিরটা রয়েছে, মূল মন্দির এইদিকে, আর সকলে লাইন দিয়ে হাতে ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য, দর্শন করার জন্য। চলো এবারে ওইদিকেই এগিয়ে যাব। তবে নাট মন্দিরের এখন আমি গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি। নাট মন্দিরটা বিশাল বড়, ওপরের দিকেও তোমরা যেতে পারবে, সিঁড়ির ব্যবস্থা রয়েছে, চাইলে পরে ওপরের দিক থেকে পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখে নিতে পারো। এই মন্দিরেও রয়েছে লোকনাথ বাবার বেশ অনেকগুলো বিগ্রহ, কি দারুণ দেখাচ্ছে। আর নাট মন্দিরে যদি ওপরের দিকে উঠে আসো, অনেকটা খোলা জায়গা, অনেকে বসে এখানে বিশ্রাম করছে, কেউ বা নিজেদের মতো গল্প গুজব করছে। আর রয়েছে পরপর 3টে ছোট্ট ছোট্ট মন্দির প্রাঙ্গণ। আর প্রত্যেকটা মন্দিরে কোনো না কোনো ভগবানকে স্থান দেওয়া হয়েছে। তাই অবশ্যই বলবো লোকনাথ বাবার দর্শনের সাথে সাথে নাট মন্দিরটাও একটু ঘুরে দেখার জন্য। মন্দির প্রাঙ্গণে এসে যারা 40 টাকার কুপন কেটে খিচুড়ি ভোগ প্রসাদ গ্রহণ করবে, তারা নাট মন্দিরের সাথেই লাগোয়া দেখতে পারবে বড় একখানা প্রবেশদ্বার। সেই প্রবেশদ্বার দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসলে পরেই একখানা বড় হলরুম চোখে পড়বে। আর নাট মন্দিরের ওপরে পরপর বললাম যে 3টে মন্দির রয়েছে, সেখানে একটা মন্দিরে স্থান দেওয়া হয়েছে গণপতি বাবাকে, মানে গণেশ ঠাকুরকে। পাশের মন্দিরে স্থান দেওয়া হয়েছে লোকনাথ বাবা, তার সাথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। এবং পাশে আরো একখানা মন্দির প্রাঙ্গণে রয়েছে ভোলেনাথ এবং মাতা পার্বতী। মন্দির প্রাঙ্গণের ভেতরে রয়েছে অনুসন্ধান কেন্দ্র। মোটামুটি চাকলাধাম মন্দির প্রাঙ্গণের ভেতরে সব রকমের ব্যবস্থাই তোমরা পেয়ে যাবে। আর এখন সকলে অঞ্জলি দেওয়ার জন্য লোকনাথ বাবার মূল মন্দিরের সামনে বসে পড়েছে। টাইম মতো অঞ্জলি, টাইম মতো আরতি, সবকিছুই এই মন্দিরে দেখবার মতো। তবে তোমরা যারা ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে চাইছো বা দর্শন করতে চাইছো, তার জন্য মন্দিরের পাশেই একখানা তোমরা ছোট্ট কাউন্টার দেখতে পারবে। সেখান থেকে বেশ কিছু টাকার বিনিময়ে টোকেন কেটে নিতে হবে। তারপরে ভিআইপি লাইনে দাঁড়িয়ে লোকনাথ বাবার দর্শন করতে পারবে। তবে আমি পার্সোনালি যেটা বলবো, অতিরিক্ত ভিড় না থাকলে পরে অযথা টাকা নষ্ট করে টোকেন কেটে ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার কোনো মানেই হয় না। জেনারেল লাইনে দাঁড়িয়ে খুব সহজেই তোমরা সুন্দরভাবে পুজো দিতে পারবে।
মন্দির প্রাঙ্গণ ঘুরে তারপরে লাইনে এসে দাঁড়িয়েছিলাম ভোগ প্রসাদ গ্রহণ করব বলে। তাও আমরা দুপুরবেলা 2টোর সময় লাইনে এসে দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে এখন এই মুহূর্তে জায়গা পেয়েছি যেখানে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে, সেখানে এসেই বসে রয়েছি। বসার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, বসতে কোনো রকম সমস্যা হয়নি, তবে সমস্যাটা হয়েছে লাইনে দাঁড়াতে, প্রচুর একদম ভিড় ছিল। যাই হোক, পাখার ব্যবস্থা রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, যাদের মূলত হাঁটুতে সমস্যা রয়েছে তারা এখানে বসে খুব সুন্দরভাবে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। আমাদের বলে দিল বসার জন্য, এখনো আসেনি। তারপরে আমাদের ভোগ প্রসাদে আজকে কি কি থাকছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর সামনের দিকে অলরেডি অনেকেই বসে ভোগ প্রসাদ খাচ্ছে, আমরা আপাতত এখানে বসে রয়েছি। মোটামুটি দুপুরবেলা 1টা থেকে 1:30টার মধ্যে ভোগ প্রসাদ খাওয়ানো শুরু করে দেওয়া হয়। যারা শুধুমাত্র চাকলাধাম ঘুরতে এসেছে তারা বেলা 12টা থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েছিল। যেহেতু আমি কচুয়াধাম ঘুরে তারপরে চাকলাধামে এসেছি, আমার পক্ষে একদমই বেলা 12টার সময় লাইনে দাঁড়ানোটা সম্ভব হয়নি। কাজ কমপ্লিট করেছি, দর্শন করেছি, তারপরেই ভোগ প্রসাদ গ্রহণ করতে এসেছিলাম। তবে এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, বসার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, কোনো রকম সমস্যা হবে না। ভোগ প্রসাদে ছিল সবার প্রথমে খিচুড়ি, আলু সোয়াবিনের তরকারি, তারপরে দেওয়া হয়েছিল পোলাও, শেষ পাতে চাটনি, পাঁপড়, পায়েস সমস্ত কিছুই ছিল। খুব সুন্দরভাবে তৃপ্তি করে ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম। আর রিশুকে দেখে তো বুঝতেই পারছো কতটা সুন্দর করে খেতে শিখে গিয়েছে। দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করে সোজা চলে এলাম মার্কেট এরিয়া একটু ঘুরে দেখার জন্য। মন্দির চত্বরের ব্যাক সাইডে বেশ অনেকটা বড় জায়গা জুড়েই মার্কেট এরিয়া, প্রচুর দোকানপাট রয়েছে। এখানে ঠাকুরের জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, সাজগোজের জিনিস সব কিছুই পাওয়া যাচ্ছে। সামনের দিকে একখানা কিন্তু সবজির মার্কেটও রয়েছে, তোমরা চাইলে পরে শাকসবজিও কিনে নিয়ে যেতে পারো। যদি কিছু পছন্দ হয় হাঁটা পথে মার্কেট এরিয়া ঘুরবে, পছন্দ হলে পরে দরদাম করে কিনে নিয়ে যাবে। বেশিরভাগ দোকানেই ছোট থেকে বড় ঠাকুরের সুন্দর মূর্তিও পাওয়া যাচ্ছে, যদি পছন্দ হয়ে থাকে কিনে নিতে পারো। মার্কেট এরিয়ার ব্যাক সাইডেই রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। তোমরা যারা মন্দির প্রাঙ্গণে এসে একদম স্নান করে শুদ্ধ হয়ে মন্দির প্রাঙ্গণে পুজো দিতে চাইছো তার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, কোনো রকম সমস্যা হবে না। মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখবে, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। মন্দির চত্বরের ব্যাক সাইডে কিংবা বলতে পারো মার্কেট এরিয়ার ঠিক মাঝখানে রয়েছে একখানা বেশ পুরনো বিরাট বড় গাছ। গাছটিকে বলা হয় মানত গাছ। গাছের গোড়াটা খুব সুন্দর করে বাঁধানো, তার চারপাশে বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে। আর এই গাছের গোড়াটা দেখলেই বুঝতে পারবে বিভিন্ন ধরনের লাল রঙের চূর্ণি, ওড়না কিংবা সুতো বাঁধা রয়েছে। তোমরাও চাইলে লাল চূর্ণি কিংবা লাল ধাগা বেঁধে নিজেদের মনস্কামনা জানিয়ে যেতে পারো। চাকলাধাম মন্দির প্রাঙ্গণের সামনে থেকে মেন রোডের ওপর থেকেই আমি ইঞ্জিন ভ্যান ধরে মাথা পিছু 30 টাকা ভাড়া দিয়ে সোজা চলে এসেছি গুমা স্টেশনে। গুমা স্টেশনে আসার কারণে এখান থেকে ট্রেন ধরে সোজা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেব। তোমরা চাইলে পরে চাকলাধাম মন্দির প্রাঙ্গণের সামনে থেকে টোটো ধরেও আসতে পারো গুমা স্টেশনে, সেই ক্ষেত্রে মাথা পিছু ভাড়া লাগবে 35 টাকা করে। গুমা স্টেশন থেকে বিকেলবেলা 4:58-তে রয়েছে একখানা ট্রেন, যে ট্রেন ধরে সোজা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবো এবং শিয়ালদা থেকে পৌঁছে যাব আমি আমার গন্তব্যস্থলে। তবে বন্ধুরা, আজকে কচুয়াধাম এবং চাকলাধামের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে পরে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।